বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, প্রভাষক, পদার্থবিজ্ঞান, মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠের শুরুতেই আমি পাঠের বাইরে দু একটা কথা বলে পরবর্তীতে পাঠের আলোচনায় চলে যাব। আমি ক্লাসের শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সকল সদস্যকে, যাদের সুনিপুণ দিক নির্দেশনা এবং মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার এবং কলেজের শিক্ষক প্রতিনিধি জনাব মফিজুল ইসলাম স্যারের প্রচেষ্টায় আজকের এই অনলাইন ক্লাসের শুরু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অবগত আছো, করোনা ভাইরাসে বিশ্ব আজ সংকটাপন্ন। এই সংকটাপন্ন অবস্থায় অনলাইন ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবা, তাহলে তোমাদের এই ক্লাসগুলো তোমাদের পড়াশোনায় অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তোমরা ক্লাসগুলো যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো টপিক বুঝতে না পারো, তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আমি পরবর্তীতে ক্লাসে অথবা কমেন্টসে তোমাদের সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। ক্লাসের তোমরা আর যে বিষয়গুলো বুঝতে পারবে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, যাতে আমরা তোমাদের অনলাইন ক্লাসে বিষয়ে আরও বেশি অনুপ্রাণিত হই, আরও বেশি আগ্রহী হই। তোমরা কোনো বিষয় বা টপিকস বুঝতে না পারলে বিশেষ ক্ষেত্রে তোমরা আমাদের সাথে মোবাইলে, ফেসবুক মেসেঞ্জারে অথবা ইমেইলেও যোগাযোগ করতে পারো। আমরা শিক্ষকরা তোমাদের সমস্যা শুনে সমাধান দেওয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। যাই হোক, আমি ক্লাসের আলোচনায় চলে যেতে চাই। ক্লাসের আলোচনায় আজকে থাকছে পঞ্চম অধ্যায়, পদার্থবিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতার উপর। আমি করোনা ভাইরাসের পূর্বে যখন আমাদের নিয়মিত ক্লাস চলতো, তখন এই কাজ, শক্তি, ক্ষমতার উপরে আমি তোমাদের কয়েকটা ক্লাস নিয়েছি। সেখানে কাজ কি, বিভব শক্তি, গতিশক্তি, কাজ শক্তি উপপাদ্য, তারপরে এখানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এসব বিষয়ে আলোচনা করেছি। আজকের সেই ধারাবাহিকতায় আমি পূর্বের ক্লাসগুলো আর আলোচনা করব না। আজকে পরবর্তী টপিকস হিসেবে, আলোচ্য বিষয় হিসেবে থাকছে সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল কি, এদের সংজ্ঞা, শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা নীতি,
শক্তির নিত্যতা নীতির ব্যবহার করে একটি গাণিতিক সমস্যার সমাধান, সেটা তোমাদের এই বাড়ির কাজ হিসেবে থাকবে। দেখা যাক প্রথমে সংরক্ষণশীল বল কি, তার সংজ্ঞাটা। প্রথমে আসা যাক সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল কোনো কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে আদি অবস্থানে ফিরে আসলে যদি কণাটি দ্বারা কৃত কাজ শূন্য হয়, তখন কণাটির উপর যে বল কাজ করে সেই বলকে সংরক্ষণশীল বল বলে। আমি এটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই। ধরো একটা পূর্ণচক্র, কখন আমরা একটা চক্রকে পূর্ণচক্র বলব? ধরা যাক তোমাদের বাসা থেকে কলেজ আসার পরে, কলেজে আসার পরে কলেজ থেকে যদি আবার তোমরা বাড়িতে যাও, তাহলে তোমরা একটা পূর্ণচক্র সম্পন্ন করলে। এটা একটা পূর্ণচক্র। এখন তুমি যখন বাড়ি থেকে কলেজে আসবে, তখন তোমাকে কিছু কাজ করতে হবে। কোনো একটা বল প্রয়োগ করে এই কাজটা তুমি সম্পন্ন করবে। তদ্রূপ তুমি যখন বাড়ি থেকে কলেজে যাবে, তখনও একটি বল প্রয়োগ করে তুমি কলেজ থেকে বাড়িতে যাবে। এখন প্রথম ক্ষেত্রে তুমি যখন বাড়ি থেকে কলেজে আসবে, সেক্ষেত্রে কৃতকাজ এবং কলেজ থেকে বাড়িতে যাওয়ার কৃতকাজ যে পরিমাণ সমান হবে। বাট এক্ষেত্রে যদি সংরক্ষণশীল বল ক্রিয়া করে তোমার বাড়ি থেকে বা বাসা থেকে কলেজে আসতে যে পরিমাণ কাজ হবে, সেই কাজটা যদি ধনাত্মক হয়, তাহলে কলেজ থেকে বাড়িতে যাওয়ার জন্য সমান পরিমাণ কাজ হবে, কিন্তু সেই কাজটা হবে ঋণাত্মক, যেহেতু এক্ষেত্রে বল সংরক্ষণশীল বল। অর্থাৎ কাজের পরিমাণ সমান হয়, কিন্তু পূর্ণচক্র সম্পন্ন করতে গেলে বিপরীত পথে গেলে কাজ ঋণাত্মক হয়। সেজন্য দুটি কাজের যোগফল অর্থাৎ শূন্য হয়। সেজন্য এই ক্ষেত্রে যে বলটা কাজ করেছে, সেই যে বলটা ক্রিয়া করেছে, সেই বলকে আমরা সংরক্ষণশীল বল বলি। উদাহরণ হিসেবে বলা যায় অভিকর্ষ বল। অভিকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল, আদর্শ স্প্রিং বল ইত্যাদি। অসংরক্ষণশীল বল কি? কোনো কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে, কোনো কণা একটি, এই ক্ষেত্রে পূর্ণচক্র সম্পন্ন হবে। পূর্ণচক্র কি বলছি? যে কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার ওই বিন্দুতে ফিরে আসা। আদি অবস্থানে ফিরে আসলে, মানে ওই অবস্থানে ফিরে আসলে যদি কণাটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য না হয়, অর্থাৎ এক্ষেত্রে শূন্য হবে না, তখন কণাটির উপর যে বল ক্রিয়া করে সেই বলকে অসংরক্ষণশীল বল বলে। এক্ষেত্রে যে বলটা থাকবে, অর্থাৎ যেহেতু কাজ হয়েছে, এক্ষেত্রেও একটা বল থাকবে, যেহেতু মোট কাজের পরিমাণ শূন্য হয়নি, এক্ষেত্রে এই বলটা হলো অসংরক্ষণশীল বল। উদাহরণ, এ ধরনের বল কখন কাজের পরিমাণ শূন্য হয় না? পূর্ণচক্রে যদি ঘর্ষণ বল ক্রিয়া করে, সান্দ্র বল ক্রিয়া করে, সবল ও দুর্বল নিউক্লিয় বল ক্রিয়া করে। এবার আমরা সংরক্ষণশীল বলের সংজ্ঞা দেখেছি এবং সেখানে উদাহরণ হিসেবে আমরা দেখেছি যে অভিকর্ষ বল সংরক্ষণশীল বল। আমরা অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন, এটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, অভিকর্ষ বল সংরক্ষণশীল বল এই জন্য, কারণ এখানে যদি আমরা, অভিকর্ষ বলটা কি? অভিকর্ষ বল হলো যে আমরা জানি কোনো বস্তুর উপর পৃথিবীর যে বল, পৃথিবীর যে আকর্ষণ, সেই বলটা হলো অভিকর্ষ বল। অর্থাৎ আমরা কোনো বস্তুকে যদি পৃথিবী থেকে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে বস্তুটা এই অভিকর্ষ বলের কারণে আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে। সেক্ষেত্রে বস্তুটা একটি পূর্ণচক্র সম্পন্ন করবে এবং এই ক্ষেত্রে কাজের পরিমাণ হবে, মোট কাজের পরিমাণ হবে শূন্য। মোট কাজের পরিমাণ হবে শূন্য। এই জন্য অভিকর্ষ বল সংরক্ষণশীল বল। আমি একটা চিত্র দিয়েছি, এই চিত্রের এই অভিকর্ষ বল সংরক্ষণশীল বল, এটাকে ব্যাখ্যা করা যায় আরো সুন্দরভাবে। দেখো, এই চিত্রে এ বি সি তিনটি বিন্দু আছে। এইটিকে আমরা
ভূপৃষ্ঠ বিবেচনা করছি। বি ভূপৃষ্ঠ থেকে উপরে অবস্থিত কোনো একটা বিন্দু। এখন কোনো একটা বস্তু, এখানে অনেকগুলো পথ আছে, যে কোনো পথে বি বিন্দুতে পৌঁছাতে পারে, যে কোনো পথে বি বিন্দুতে পৌঁছাতে পারে। এখানে একটা পথ আছে, এখানে একটা পথ আছে, এখানে একটা পথ আছে, আর একটা পথ এইভাবে আছে। বাট সে এই অভিকর্ষ বল, দেখুন এক্ষেত্রে সে যে পথেই যাক না কেন অভিকর্ষ বল দ্বারা যে কাজটা হবে, সবসময় সে ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছে এইটুকু পরিমাণ কাজ। ভূপৃষ্ঠ থেকে সে যে ডিস্টেন্স থাকবে সেইটুকু কাজ। সে কোন পথে গেল বি বিন্দুতে, কিভাবে গেল, সেটার উপর নির্ভরশীল। সে আগে কোন বিন্দুতে ছিল, আদিতে এ বিন্দুতে, বর্তমানে কোন বিন্দুতে আছে, বি বিন্দুতে। এটা হলো আদি অবস্থান, এটা হলো তার শেষ অবস্থান। আদি এবং শেষ অবস্থান, এই দুইটা যে অবস্থান, সেই অবস্থানের কারণে সে ভূপৃষ্ঠ থেকে যে দূরত্বে অবস্থান করবে সেটাই হবে তার অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাই, যে কোনো পথে নিয়ে যাই, সে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে তাকে নিয়ে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা যে কাজটা হবে, কারণ সরণের ডিরেকশন এবং বলের ডিরেকশন ভিন্ন, এই কারণে এই কাজটা ঋণাত্মক হবে এবং এই কাজের পরিমাণটা হবে, যদি বস্তুর ভর m হয়, অভিকর্ষ ত্বরণ g হয়, এবং তাকে যদি আমরা যে কোনো পথে নিয়ে যাই না কেন, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিয়ে যাই, তাহলে ঋণাত্মক কাজ এবং এই কাজটা হবে -mgh। এখন যদি আমরা বস্তুকে বি থেকে এ বিন্দুতে যে কোনো পথেই ফিরিয়ে আনি না কেন, এক্ষেত্রেও সে ভূপৃষ্ঠ উচ্চতা থেকে ভূপৃষ্ঠের পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করবে এবং সে এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ হবে এবং এই কাজ হবে ধনাত্মক এবং এই কাজের পরিমাণ হবে +mgh। অর্থাৎ মোট কাজের পরিমাণ হবে -mgh + mgh, অর্থাৎ সমান এবং বিপরীত। এই জন্য এক্ষেত্রে মোট কাজের পরিমাণ হবে 0। এখানে এই জন্য এই যে অভিকর্ষ বল, এখানে অভিকর্ষ বল দ্বারা এখানে কাজটা সম্পাদিত হয়েছিল, এই জন্য আমরা অভিকর্ষ বলকে আমরা সংরক্ষণশীল বল বলি। কারণ এই বল ক্রিয়া করলে একটা পূর্ণচক্রে মোট কাজের পরিমাণ 0 হয়। এবার বাড়ির কাজ, ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল কেন, ব্যাখ্যা করো। তাহলে অসংরক্ষণশীল বলের সংজ্ঞায় বলছি যে আমরা কোনো একটা কণা পূর্ণচক্র সম্পূর্ণ করে যদি আদি অবস্থানে ফিরে আসলে যদি মোট কাজের পরিমাণ 0 না হয়, তাহলে কণাটির উপর যে বল ক্রিয়া করে সেই বলকে অসংরক্ষণশীল বলা হয়। তাই ঘর্ষণ বল যদি ক্রিয়া করে, তাহলে কোনো কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে আদি অবস্থায় ফিরে আসলে মোট কাজের পরিমাণ 0 হয় না। আমরা ঘর্ষণ বলটা কি, ঘর্ষণ বলের সঙ্গে আমরা জানি যে ঘর্ষণ বল হলো যে কোনো একটা বস্তুর গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে, কোনো একটা বস্তুর গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে সেটা হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিরুদ্ধে ক্রিয়া করে এবং এটা প্রযুক্ত বলের বিপরীতে কাজ করে। এই জন্য এই বলটা সবসময় ঋণাত্মক হয়, সবসময় ঋণাত্মক। কোনো একটা কণা এক স্থান থেকে যখন অন্য স্থানে যাবে, তখন ঘর্ষণ বলের কারণে সে ঋণাত্মক কাজ সম্পন্ন করবে এবং কণাটি যখন ওই বিন্দু থেকে আবার পূর্বের বিন্দুতে ফিরে আসবে, তখনও বলের বিপরীত দিকে কাজ করবে এবং ঘর্ষণ বলের কারণে সে ঋণাত্মক কাজ সম্পন্ন করবে। এক্ষেত্রে দুইটা ঋণাত্মক কাজের যোগফল আরেকটা ঋণাত্মক সংখ্যা হবে, অর্থাৎ কাজের পরিমাণ 0 হবে না। ঠিক তদ্রূপ দুইটা যদি আমরা ধনাত্মক কাজ ধরি, তাহলেও দুইটা এক্ষেত্রে এক বিন্দু থেকে যখন আরেক বিন্দুতে যাবে, তখন যদি ধনাত্মক কাজ সম্পন্ন করে, ওই বিন্দু থেকে আবার পূর্বের বিন্দুতে ফিরে আসলো, ধনাত্মক কাজ সম্পন্ন করে ফিরে আসবে, সেক্ষেত্রেও মোট কাজের পরিমাণ 0 হবে না। এই জন্য ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। এবার সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বলের মধ্যে 5টি পার্থক্য লেখা।
এই 5টি পার্থক্যের ক্ষেত্রে আমরা প্রথমে সংরক্ষণশীল বলের এবং অসংরক্ষণশীল বলের সংজ্ঞাগুলা দিব প্রথম। দ্বিতীয়তে আমরা দিব যে সংরক্ষণশীল বল কোনটা, অসংরক্ষণশীল বল কোনটা। তৃতীয়তে আমরা দিব যে আমরা তৃতীয় অংশে যখন বলবো যে সংরক্ষণশীল বল যখন সংরক্ষণশীল বস্তুর আদি ও শেষ অবস্থার উপর নির্ভরশীল। অসংরক্ষণশীল বল বস্তুর আদি ও শেষ অবস্থানের উপর নির্ভরশীল না। সংরক্ষণশীল বল বস্তুর গতিপথের উপর নির্ভরশীল না। অসংরক্ষণশীল বল বস্তুর গতিপথের উপর নির্ভরশীল। এই মোটামুটি সংজ্ঞা দিব। নেক্সট, এবার পরের টপিক, শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা নীতি কি। আচ্ছা, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। এটা শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। আমরা জানি যে শক্তি বিভিন্ন রূপে থাকতে পারে, যেমন শক্তি যান্ত্রিক শক্তিতে থাকতে পারে, যান্ত্রিক শক্তি রূপে থাকতে পারে, রাসায়নিক শক্তিতে রূপে থাকতে পারে, তাপ শক্তিতে থাকতে পারে, আলোক শক্তি হিসেবে থাকতে পারে, বিভিন্ন রূপে থাকতে পারে। বাট আমরা যখন শক্তির এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন করি তখন শক্তির কোনো ক্ষয় হয় না। এক রূপ থেকে যখন আর এক রূপে রূপান্তরিত হবে তখন শক্তির কোনো ক্ষয় হয় না। অর্থাৎ একটা বস্তু যে পরিমাণ শক্তি হারায়, অপর বস্তু ঠিক সেই পরিমাণ শক্তি লাভ করে। ঠিক সেই পরিমাণ শক্তি অপর বস্তু লাভ করে। নতুন করে কোনো শক্তিকে, এক্ষেত্রে নতুন করে কোনো শক্তির সৃষ্টি হয় না বা এখানে কোনো শক্তি ধ্বংসপ্রাপ্ত হয় না। অর্থাৎ মহাবিশ্বের সামগ্রিক শক্তি ভাণ্ডারে কোনো তারতম্য ঘটে না। অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যে পরিমাণ শক্তি বিদ্যমান ছিল, আজও ঠিক সেই পরিমাণই শক্তি আছে। এটাই শক্তির অবিনশ্বরতা বা শক্তির সংরক্ষণশীলতা। যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। কোনো ব্যবস্থা কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে, আমরা সংরক্ষণশীল বলের সংজ্ঞা বলছি, ওই ব্যবস্থার যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব থাকে। অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল টু ধ্রুব। আচ্ছা, এখানে আমাদের জানতে হবে যান্ত্রিক শক্তি কি। আমরা জানি কোনো বস্তুর মধ্যে তার গতি অবস্থা বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য বা তথা শক্তি থাকে, সেই শক্তিকে বলা হয় যান্ত্রিক শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তির দুটো রূপে থাকতে পারে কোনো বস্তুতে, একটা হলো গতিশক্তি ও বিভব শক্তি রূপে থাকতে পারে। এখন এই যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতায় গতিশক্তি এবং বিভব শক্তি সবসময় ধ্রুবক থাকে। অর্থাৎ কোনো ব্যবস্থায় যদি সংরক্ষণশীল বল ক্রিয়া করে তাহলে ওই ব্যবস্থার যান্ত্রিক শক্তি তথা গতিশক্তি ও বিভব শক্তি সংরক্ষিত থাকে। অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি ধ্রুব হয়। যদি এই ব্যবস্থায় গতিশক্তি কোনো কারণে গতিশক্তি হ্রাস পায় তাহলে ওই ব্যবস্থার বিভব শক্তি বৃদ্ধি পাবে। একইভাবে যদি ব্যবস্থার বিভব শক্তি হ্রাস পায়, গতিশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুব থাকবে। অর্থাৎ আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যদি কোনো ব্যবস্থায় কোনো মুহূর্তে গতিশক্তি 70 জুল এবং বিভব শক্তি 30 জুল হয়, যদি ওই ব্যবস্থায় কোনো সংরক্ষণশীল বল ক্রিয়া করে শেষে
ক্রিয়া করায় বস্তুর গতিশক্তি হ্রাস পেয়ে 50 জুল হয়, তাহলে বিভব শক্তি হবে 50 জুল, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল হবে 100 জুল। এটাই হলো যান্ত্রিক শক্তির নিত্যতা বা সকলনশীলতা। আমরা গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল টু ধ্রুব সংখ্যা, এটা একটা যান্ত্রিক শক্তি, এটা শুধু সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এই ধ্রুব সংখ্যাটা প্রযোজ্য, বাট অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তি কখনো ধ্রুব থাকবে না, কারণ অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে উত্তাপজনিত কিছু শক্তি ক্ষয় হয়, যেটার গাণিতিক হিসাব অত্যন্ত দুরূহ, তাই সেটাকে প্রমাণ করাটা একটু দুরূহ কাজ। তাই আমরা শক্তির নিত্যতা সূত্রটা শুধু যান্ত্রিক শক্তির ক্ষেত্রেই প্রয়োগ করতে পারি বা প্রমাণ করতে পারি। এখানে একটা HW দেওয়া আছে, বাড়ির কাজ, যে 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এই গাণিতিক ম্যাথটা তোমরা এই গাণিতিক সমস্যাটা শক্তির নিত্যতা নীতি ব্যবহার করে, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি দিয়ে করতে পারবে। তোমরা বাসায় এটি চেষ্টা করবে, অনুশীলন করবে, তাহলে পারবে। না পারলে কমেন্টস করবে, আমি পরবর্তী লেকচারে সেটা আলোচনা করার চেষ্টা করব। তাছাড়া শক্তির নিত্যতা নীতি ব্যবহার করে তপন স্যারের বইয়ের অনুশীলনীর 19 এবং 20 নাম্বার অঙ্ক দুটি করা যাবে, তোমরা বাসায় অনুশীলন করবে। পরবর্তী ক্লাসের বিষয় থাকবে শক্তির নিত্যতা নীতির ব্যবহার, ক্ষমতা এবং কর্মদক্ষতার উপর। আশা করি তোমরা ক্লাসগুলো করে উপকৃত হবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।